আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। প্রথমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাবো। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের পথ ক্রমেই মসৃণ হচ্ছে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের। এখন পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোটে এগিয়ে আছেন তিনি। ক্ষমতায় আসতে তার দরকার আর মাত্র ৬ ভোট। এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি। ফলে নাভাদার ৬টি ইলেকটোরেট ভোট পেলেই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন জো বাইডেন। ইতোমধ্যেই অবশ্য ভোট গণনা বন্ধে পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছে ট্রাম্প শিবির। আর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে অ্যারিজোনা সহ বেশ কিছু রাজ্যে। ইমরুল হাসানের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। এক নাটকীয় পরিবর্তনের পথে মার্কিন রাজনীতি। ব্যাটল গ্রাউন্ড স্টেট হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ মিশিগানে জয় পেয়েছেন জো বাইডেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে অবশ্য মামলা ঠুকেছে ট্রাম্প শিবির। Unsubstantiated claims. উত্তেজনা ধরে রাখতে না পেরে মিশিগানে ভোট গণনার স্থানে ট্রাম্পের প্রতিনিধির অনুপস্থিতির অভিযোগে মামলা করে রিপাবলিকানরা। এ সময় হট্টগোলে জড়ায় ট্রাম্প সমর্থকরা। ভোট গণনা বন্ধের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টেপেন। হঠাৎই সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন জো বাইডেন। এ সময় নির্বাচনে জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ জানিয়ে সমর্থকদের কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। বন্ধুরা, আমি শতভাগ আশাবাদী এই নির্বাচনে আমরা জয়ী হতে যাচ্ছি। এই বিজয় আমার একার নয়, এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের, এই বিজয় গণতন্ত্রের। আমার জেতার পর কোনো নীল রাজ্য থাকবে না, কোনো লাল রাজ্য থাকবে না, শুধু থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিজয় মার্কিন যুক্তরাষ্ট্রের। জয়ের প্রস্তুতি স্বরূপ বিল্ড ব্যাক বেটার নামে ট্রানজিশন ওয়েবসাইটও চালু করে দিয়েছেন জো বাইডেন। এখানে মহামারী থেকে শুরু করে অর্থনৈতিক মন্দা ও জাতিগত বৈষম্য কিভাবে দূর করা যায় সে সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। ইলেকটোরাল ভোটে ডেমোক্রেট শিবিরের দখলে গেছে ওয়াশিংটন, অরিগন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, মিশিগানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলো। আর রিপাবলিকান শিবির দখলে নিয়েছে উতা, আইদাহো, মন্টানা, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার মতো রাজ্যগুলো। এদিকে সেনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভের অধিকাংশ প্রতিযোগিতার ফলই চূড়ান্ত হয়েছে। এবার রিপাবলিকানদের কাছ থেকে অন্তত 4টি আসন জিতে সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা ছিল ডেমোক্রেটদের, কিন্তু একটি আসন বাড়লেও আশা পূরণ হয়নি। আর হাউস অব রিপ্রেজেন্টেটিভসের আসন ভারসাম্য প্রায় অপরিবর্তিতই রয়েছে, সেখানে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতাই থাকছে। এ মুহূর্তে সবার মনোযোগ নেভাদা রাজ্যের ভোটের ফলাফলের দিকে। রাজ্যের কর্মকর্তারা গণমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 9টায় গণনার ফল প্রকাশ করা হবে। ইমরুল হাসান, আরটিভি। দর্শক, মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ জানতে যুক্ত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ফজলুল হালিম রানা এবং যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলালের সঙ্গে। প্রথমে হেলালের কাছে যেতে চাচ্ছি। হেলাল, ভোট গণনার সবশেষ কি খবর আছে আপনার কাছে? এছাড়া ট্রাম্প আইনি পদক্ষেপ নেবার পর মার্কিনীদের প্রতিক্রিয়া কেমন সেটি জানাবেন। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ও তার ফলাফল নিয়ে চলমান ডামাডোলের মধ্যে একদিনে কিন্তু রেকর্ড সংখ্যক করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই সংখ্যাটা প্রায় 1,05,000-এর কাছাকাছি। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গতকাল অ্যারিজোনা স্টেটে ভোট গণনার সময় একটি কার্যালয়ে অস্ত্রসহ উপস্থিত হয়। ট্রাম্পের সপক্ষে স্লোগান দেয় তারা। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ভোট গণনা গত রাতের মতো স্থগিত ঘোষণা করে। পোলিং স্টাফদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের প্রায় 40 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো প্রেসিডেন্ট কে হচ্ছে যুক্তরাষ্ট্রের সেটা ঘোষণা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে নাই।
সবগুলো ভোট গণনা করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হয়তো আরো বেশ কিছু সময় লেগে যেতে পারে। যদিও এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত। 264টি ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কাছাকাছি রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে এর মধ্যে সরকার গঠনের প্রস্তুতি হিসাবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছেন জো বাইডেন। জ্যোতি, এই ছিল সর্বশেষ যুক্তরাষ্ট্রের পরিস্থিতি। কামরুজ্জামান হেলাল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমি আবারও চলে যাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ফজলুল হালিম রানার সঙ্গে কথা বলবো। প্রফেসর ফজলুল হালিম স্যার, আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের ফলাফল নিয়ে মার্কিনীদের যে অবস্থান, সেটি কি ফলাফলকে আরো দীর্ঘায়িত করতে পারে কিনা এবং আইনি জটিলতায় দ্রুত কোনো সমাধান আসবে কি, এই বিষয়টি যদি বিশ্লেষণ করতেন আপনি। আপনি ঠিকই বলেছেন, কারণ হচ্ছে গিয়ে সঙ্গত কারণেই বোঝা যাচ্ছে যে এটা খুব দ্রুত যে এর কোনো সমাধান আসবে সেটা আমরা মনে করি না, বা ব্যক্তিগতভাবে আমি কেন, আজকে আপনার নিউ ইয়র্ক টাইমস এর হচ্ছে গিয়ে একটা প্রতিবেদন দেখলাম, ওহাইও স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এডওয়ার্ড, উনিও একই কথা বলেছেন যে হচ্ছে এত কম সময়ে, অর্থাৎ যদি একে অন্যকে যদি অভিনন্দন না জানায় কিংবা শান্তিপূর্ণভাবে হচ্ছে এই নির্বাচনের রেজাল্টকে মেনে না নেয়, তাহলে হচ্ছে এটা আমরা ধরেই নিতে পারি যে এটা খুব কম সময়ের মধ্যে এর সমাধান হচ্ছে না। এর একটি কারণ রয়েছে, আইনি যে জটিলতা রয়েছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউএস এর যে কনস্টিটিউশন, তাতে যদি আমরা দেখি আর্টিকেল 1 এর সেকশন 4 এ যেটা আছে, সেটা হচ্ছে গিয়ে স্টেট গুলো যখন কোনো নির্বাচন নিয়ে কোনো জটিলতা হবে, অর্থাৎ মামলা মোকদ্দমা হবে, সেগুলো হচ্ছে গিয়ে স্টেটই হচ্ছে গিয়ে আপনার সমাধান করবে, এবং সেই সমাধান যদি করতে ব্যর্থ হয় ফেডারেল কোর্ট, এরপরে হচ্ছে গিয়ে আপনার সুপ্রিম কোর্টের পর্যায়ে যেতে হবে, যেটা আমরা হচ্ছে গিয়ে আল গোর এবং জর্জ ডব্লিউ বুশের নির্বাচনের সময় আমরা দেখেছিলাম, এবং সেটা একটু লেন্দি প্রসেস, এবং সে জায়গায় আরো হচ্ছে গিয়ে সংশয় থেকে যায় এ কারণে যে যেহেতু আমরা জানি যে এই নির্বাচনের পূর্বে, অর্থাৎ এখন যে নির্বাচন চলছে সেই নির্বাচনের 1 সপ্তাহ পূর্বে হচ্ছে গিয়ে অ্যামিকনি ব্যারেটকে হচ্ছে গিয়ে জাস্টিস হিসাবে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তো সঙ্গত কারণে সকলের মনের মধ্যেই একটা সংশয় ছিল তখন ওই নিয়োগকে কেন্দ্র করে, যে কেনই বা নির্বাচনের আগে তড়িঘড়ি করে এটা দেয়া হলো এই, এবং তখন ডেমোক্র্যাটদের একটা দাবি ছিল যে 3 তারিখের নির্বাচনের পরে এই জাস্টিস নিয়োগ দেওয়া হবে, কিন্তু সেটা ট্রাম্প শোনেননি এবং তিনি নিয়োগ দিয়ে দিয়েছেন। এখন যেটা হয়েছে যে তাহলে সুপ্রিম কোর্টে যদি এই মামলা গড়ায় একটা পর্যায়ে গিয়ে, তাহলে কি দাঁড়াতে পারে, কারণ সুপ্রিম কোর্টের যে বিচারকগণ রয়েছেন সেখানে দেখা যায় যে 6-3 আপনার বিভাজন আমরা করতে পারি, অর্থাৎ 6 জন হচ্ছেন রিপাবলিকান এবং 3 জন রয়েছেন হচ্ছে ডেমোক্র্যাট। কাজেই আমরা ধরেই নিতে পারি যদি কোনো কারণে হচ্ছে গিয়ে এই নির্বাচনের রেজাল্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারে ট্রাম্প প্রশাসন, তাহলে হচ্ছে গিয়ে এর রেজাল্ট কি হবে সেটা নিয়েও যেমন একটা সংশয় রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে আমরা যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বিভিন্ন অঙ্গরাজ্যে, যেটা আমাদের সাবকন্টিনেন্টে আমরা সাধারণত নির্বাচনের আগে দেখে থাকি, সেটাই এখন শুরু হয়ে গেছে। বাট আদৌ তিনি হচ্ছে গিয়ে এগুলো করে ট্রাম্পের মানে কনসিস্টেন্সি নেই, যেহেতু ওনার বক্তব্যের, ওনার কথার এবং যে সামগ্রিক চাপ রয়েছে ওনার দেশের জনগণের, সে কারণে উনি এটা ওনার মন মতো করে কোনো কিছু উনি করতে পারবেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে সাধারণত কাজ করে, অর্থাৎ অতীতে যে কারচুপি কিংবা অতীতে যেসব ঘটনা রয়েছে বিচ্ছিন্ন, সেগুলোকে নিয়ে যারা কাজ করে, তার মধ্যে রয়েছে ব্রেনান সেন্টার ফর জাস্টিস। ওরা একটা গবেষণা করে 2017 সালে, তাতে দেখা যায় যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে আপনি শুনে অবাক হবেন এবং আপনার সাথে দর্শকরাও, যে 0.0009 মাত্র দেখা যায় যে হচ্ছে গিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া যায়, এবং সেটা দেখা যায় যে ওই আপনার মাধ্যমে অনেক কিছু আমরা আসলে জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ফজলুল হালিম এবং কামরুজ্জামান হেলাল আমাদেরকে সময় দেওয়ার জন্য। এদিকে অতীতের নজির ভেঙে নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে জটিলতায় পড়তে যাচ্ছে আমেরিকা। গণনা শেষ হওয়ার আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করায় পরিস্থিতি জটিল হয়েছে। বিশ্লেষকেরা বলছেন যে দুই পক্ষ কঠোর অবস্থানে থাকলে পরিস্থিতি সহিংসতায় মোড় নিতে পারে, যা বিশ্বে গণতন্ত্রের মডেল হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের নাম মলিন করতে পারে। সেলিম মালিকের রিপোর্টে থাকছে
এর বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে নিয়ে এমন ধোঁয়াশা আগে কখনো দেখেনি বিশ্ব। ধারণা করা হচ্ছে যে কোনো একটি ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যের ফলাফল সমান সমান বা চুল পরিমাণ পার্থক্য হলেই উভয় পক্ষ হয়তো আদালতের দ্বারস্থ হবেন, আর তার আয়োজনও করে রেখেছেন দুপক্ষ। পরস্পরকে রুখতে শত শত আইনজীবী প্রস্তুত রেখেছেন ট্রাম্প বাইডেন। ট্রাম্প আগে থেকেই বলে আসছেন নির্বাচনে তার পরাজয়ের কোনো সম্ভাবনা নেই। ফল বিলম্বিত হলে জালিয়াতির অভিযোগ তোলার ইঙ্গিত দিয়েছেন তিনি। নির্বাচনে জিতে যাওয়া সহজ, হেরে যাওয়া সহজ নয়। আমার জন্য তো নয়। আমার বিশ্বাস আমাদের জন্য আজকের রাত অসাধারণ হতে চলেছে। এদিকে নির্বাচনের মধ্যেই হোয়াইট হাউসের কাছে ট্রাম্পের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীরা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লোকালাইজড কিছু আমরা দেখব, কিন্তু ব্যাপকভাবে দাঙ্গা হবে সমগ্র আমেরিকা ব্যাপী আমার মনে হয় সেটা হবে না। কিছু লোকাল হবে, কিছু উত্তেজনা সব দেশে, দুনিয়ার প্রত্যেক দেশেই কিন্তু নির্বাচনে থাকে। তাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে। আমেরিকান জনগণ কিন্তু একটা প্রেশার থাকবে, and eventually the public opinion will prevail. আমার যেটা বিশ্বাস যে এটা ইভেন্চুয়ালি এটা পিসফুলি রিজলভ হবে, কোর্টে হোক যেখানে হোক। বিশ্লেষকদের মতে নির্বাচনের ফলাফল নিয়ে সংকট সৃষ্টি হলে বিশ্বে গণতন্ত্রের মডেল হিসেবে যুক্তরাষ্ট্রের নাম মলিন হবে। চীন, রাশিয়া যারা অন্য সিস্টেমের মধ্যে আছে তারা কিন্তু বলবে যে এই কারণে আমরা এই ধরনের ডেমোক্রেসিতে বিশ্বাস করি না, যে সমস্ত ডেমোক্রেসিতে ক্ষতিগ্রস্ত হয় দেশ, ক্ষতিগ্রস্ত হয় প্রপার্টি। ট্রাম্প বা বাইডেন যেই ক্ষমতায় আসুক, বর্তমান বৈশ্বিক সংকট মোকাবেলায় তা কতটা ইতিবাচক ভূমিকা রাখবে সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। সেলিম মালিক, RTV, ঢাকা। অন্যদিকে এবারের নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয়েছেন মার্কিনীরা, যেখানে রিপাবলিকান ও ডেমোক্রেট সমর্থকেরা নিজ দলের কাণ্ডারিকেই সামনে আনার চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন যে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহ সব ইস্যুতেই বিভক্ত হয়ে পড়ছেন মার্কিনীরা। আরো জানাচ্ছেন মুজাহিদ হাসান। যুক্তরাষ্ট্র এক দেশ, তবে বাস্তবতা একের অধিক। সবশেষ দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে তৈরি হওয়া জটিলতায় সামনে আসছে নানা ইস্যু। প্রেক্ষাপট হিসেবে থাকছে সামাজিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থক যেমনটি বলছেন রিপাবলিকানদের নিয়ে তার অভিজ্ঞতার কথা। ট্রাম্প অর্থনীতির দিকটিতে উন্নতি করেছেন। আমি এখন আরো বেশি অর্থ তৈরি করতে পারছি। আর শান্তিপূর্ণ পরিবেশের পক্ষে অবস্থান করছেন ডেমোক্রেট দলীয় এই সমর্থক। আমি প্রার্থনা করছি দেশ যাতে আরো সুন্দরভাবে চলতে পারে। আসুন আমরা একসঙ্গে বসি, আলোচনা করি। রাজনৈতিক বিশ্লেষকেরা মার্কিন বাস্তবতার নানা ইস্যুকে ইঙ্গিত করছেন, যেখানে রাজনীতির সঙ্গে অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় পরিবর্তনের ক্ষেত্রে শঙ্কার কথা উঠে আসছে। সামাজিক, অর্থনৈতিক নানা বাস্তবতায় আমরা নানা ইস্যুতে বিভক্ত হয়ে যাচ্ছি। করোনা মহামারী নিয়েও আমরা মন্তব্য সমালোচনা করছি। আমি মনে করি না এটা 2016 সালকে পরিবর্তন করবে। পরিস্থিতি আরো খারাপও হতে পারে। নির্বাচনের ফল যাই হোক, ক্ষমতায় আসুক রিপাবলিকান বা ডেমোক্রেট, নাগরিকদের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবেন নতুন প্রেসিডেন্ট, এমন চাওয়া অধিকাংশ মার্কিনীর। মুজাহিদ আহসান, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। কারোর সঙ্গে যুদ্ধ নয়, তবে বাংলাদেশ যদি কোনোভাবে আক্রমণের শিকার হয় তাহলে সেটা মোকাবেলার মতো যথেষ্ট সক্ষমতা ও শক্তি অর্জন করতে হবে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের নেভাল বার্থ 1-এ বাংলাদেশ নৌবাহিনীর নতুন 5টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। মারুফ রেজা রিপোর্ট। দেশের জলসীমা সুরক্ষা, সেই সঙ্গে নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্ত হলো 5টি আধুনিক যুদ্ধ জাহাজ। বানৌজায় ওমর ফারুক, আবু ওবায়দা, প্রত্যাশা, দর্শক ও তল্লাশি নামের এই জাহাজগুলো কেবল যুদ্ধ সরঞ্জামাদিতেই ভরপুর নয়, আছে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের ডেক ল্যান্ডিং সুবিধাও করেছিলেন মহান জাতির। গণভবন থেকে ভার্চুয়ালি জাহাজগুলোর কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর পক্ষে
উপলক্ষে জাহাজগুলোর প্রত্যেক অধিনায়কের হাতে কমিশনিং ফরমান তুলে দেন বাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। সেই সাথে একে একে নাম ফলক উন্মোচন করেন বানৌজা ওমর ফারুক, আবু ওবায়দা, প্রত্যাশা, দর্শক এবং তল্লাশির। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে নৌবাহিনী নিয়ে আগামীর পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। নৌবাহিনীকে আধুনিক একটি বাহিনী হিসেবে, শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। উন্নত সাবমেরিন, যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত বাহিনী সংযোজন করেছি এবং এর মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একটি ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি। কেবল সমুদ্র সীমা সুরক্ষায় নয়, সমুদ্র সম্পদের যথার্থ ব্যবহারেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। দেশ নিরাপত্তায় সক্ষমতা অর্জনের কথাও জানান তিনি। জাতির পিতা আমাদের পররাষ্ট্র নীতি বলেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সেই নীতিতেই বিশ্বাস করি। কিন্তু যদি বাংলাদেশ কখনো বহিঃশত্রুর আক্রমণ দ্বারা আক্রান্ত হয়, তাকে মোকাবেলা করবার মতো সক্ষমতা আমরা অর্জন করতে চাই। তাই আমাদের সমুদ্র সীমা রক্ষার জন্য আমরা এই নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুলছি। কোভিড মোকাবেলায় সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পাশাপাশি বাড়তি সতর্কতারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা নিশ্চয়ই সফল কাম হব। পারফেজা, আরটিভি, ঢাকা। আমরা আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই টিকা কেনা হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। প্রতি ডোজের দাম পড়বে $5 বা 425 টাকা। শহীদ খানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 24 ঘন্টায় 17 জন সহ দেশে কোভিড-19 মৃতের সংখ্যা এখন 6021 জন। নতুন 1842 জন সহ মোট আক্রান্ত রোগী 4,16,006। আসন্ন শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কায় সবাইকে সতর্ক করছে সরকার। এমন পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক জানান, প্রতি ডোজের দাম পড়বে $5। আমরা সরাসরি সিরামের কাছ থেকেই এটা ক্রয় করছি। বেক্সিমকো তাদের এজেন্ট হিসেবে কাজ করছে এবং তারা সকল সাপোর্ট দিয়ে যাবে। সরকারিভাবে যেটা দিবে সেটা মূলত প্রায় বিনামূল্যেই হবে। যদি কোনো সার্ভিস চার্জ কিছু যদি সরকার ধরে সেটা পরের সিদ্ধান্ত হবে। আর প্রাইভেটেও তো এটা আনবে। প্রাইভেট তো তারা তাদের চার্জ একটা নিবে, তাদের সেই চার্জ অনুযায়ী তারা প্রাইভেটলি দিবে। যারা প্রাইভেটলি দিতে চায় তাদেরকে দিবে এবং সেটার প্রাইসিং হয়তো ভিন্ন হবে, সেটা তো আর আমরা বলতে পারবো না। তাদের প্রাইসটা কত হবে, কত করে দিবে, ইট ইজ তাদের বিষয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী টিকা বিতরণ করা হবে। সেক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সম্মুখ যোদ্ধারা অগ্রাধিকার পাবে। 1.5 কোটি ডোজ, এটা 1.5 কোটি লোক পাবে। মানে প্রত্যেকটা, এটা WHO-র একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন স্বাস্থ্য বিভাগে যারা কাজ করে, যারা ধরেন সামনে যারা পুলিশ কাজ করে বা আরও যারা সংস্থা আছে, যারা ফ্রন্টলাইন আছে, যারা ফ্রন্টলাইনে, তাদেরকে অগ্রাধিকার অবশ্যই দেওয়া হবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা অক্সফোর্ডের টিকা এবছরই চূড়ান্ত ছাড়পত্র পাবে বলে আশা করা হচ্ছে। এটা রাখার শরীয়ত খান, আরটিভি, ঢাকা। যে ব্যবস্থা হবে সেখানে। স্বর্ণ ব্যবসার আড়ালে ভয়াবহ নতুন মাদক আইস এর চালান এনে গোয়েন্দা জালে আটকা পড়েছেন 6 জন। দুপুরে রাজধানী মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তিনি জানান, মালয়েশিয়া হতে আমদানি করা এই মাদকের ক্রেতা উচ্চবিত্ত মানুষ। এয়ার বাদলের রিপোর্ট। চন্দন রায়, যিনি পরিচয়ে একজন স্বর্ণ ব্যবসায়ী, এ পরিচয়ের আড়ালে চলছিল নতুন মাদক আইসের ব্যবসা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 5 সহযোগী সহ গোয়েন্দা পুলিশের বিশেষ টিমের কাছে ধরা পড়েন চন্দন রায়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, চন্দন রায় তার প্রবাসী আত্মীয় শঙ্কর বিশ্বাসের মাধ্যমে মালয়েশিয়া থেকে এনে সহযোগীদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দিতেন। যে ট্রাকটা আমরা পেয়েছি এটা প্রতি 10 গ্রাম তারা 1 লক্ষ টাকায় বিক্রি করে। মূলত আমরা 60 গ্রাম পেয়েছি, যা 600 গ্রাম পেয়েছি, যার আর্থিক মূল্য ন্যূনতম 60 লাখ টাকা, এর চেয়ে বেশিও হতে পারে। বলা হয় এটার ক্ষতিকারক দিক হলো ইয়াবার থেকে 50 থেকে 100 গুণ বেশি শরীরে ক্ষতি করে। এদিকে সিআইডি পুলিশ কর্মকর্তা সেজে টেলিফোনে ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিআইডির সিপিসি ইউনিট একজনকে আটক করেছে। রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার সিপিসি এর মোহাম্মদ রেজাউল মাসুদ। সিআইডির উপপরিচালক পরিচয় দিয়ে একজনের কাছে চাঁদাবাজি করছে, এরকম একটা আমরা এই অভিযোগটা নিয়ে কাজ শুরু করি। কাজ শুরু করার পরে আমরা এই যে তাকে যাকে ধরলাম আর কি, সিরাজুল ইসলাম মাদারীপুরের কালকিনি, তার তথ্য মতে যেটা আমরা পেলাম যে সে প্রতিদিনই এরকম ফোন করে 20 থেকে 30 জনকে এরকম ফোন করে এবং এর মধ্যে থেকে 1-2টা ক্লায়েন্ট পেয়ে যায়। আর বাদল, RTV, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরতে নদীতে নামতে শুরু করেছেন জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শেষে গেল রাত থেকে চাঁদপুরে পদ্মা, মেঘনা, দেশের 6টি অভয়াশ্রম সহ 36টি জেলার নদ নদীতে ইলিশ শিকারে নামেন তারা। জেলেরা আশা করছেন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে তাদের জালে। গেল 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাত, মজুত ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। করোনাকে পাশ কাটিয়ে নিউ নর্মাল লাইফে শিক্ষার্থীরা তাদের লক্ষ্যে পৌঁছবে বলে আশাবাদী জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী। জাতি গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অনেক বলে মনে করেন তিনি। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শরৎকালীন অনলাইন নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM মফিজুল ইসলাম। চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার অপহরণের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় বুধবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক সরওয়ার, যেখানে অজ্ঞাতনামা 6 জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায় যেখান থেকে অপহরণ করা হয়েছিল সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ প্রযুক্তির সহায়তায় তদন্ত কাজ চলছে। অন্যদিকে অপহরণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক গোলাম সরওয়ার। এর আগে 28 অক্টোবর রাতে নগরীর ব্যাটারি গলি থেকে অপহরণের পর 1 নভেম্বর সীতাকুণ্ডের কমিরা থেকে তাকে উদ্ধার করা হয়। মাঠে ফিরে ভক্ত সমর্থকদের ভালোবাসার প্রতিদান দিতে চান সাকিব আল হাসান। ইউটিউব লাইভে এসে ভক্তদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা জানান বিশ্বসেরা অলরাউন্ডার। জানাতে চাই যারা এতদিন আমাকে সাপোর্ট করেছেন, আমার জন্য দোয়া করেছেন, এবং আশা করি আপনাদের এই সাপোর্ট এবং দোয়া আমার সাথে সবসময় থাকবে এবং আমি চেষ্টা করব এর প্রতিদানটা যেন আমি আপনাদেরকে ভালোভাবে দিতে পারি। বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছে নেপাল জাতীয় ফুটবল দল। 25 জন খেলোয়াড় ও 10 জন কোচিং স্টাফ কর্মকর্তা সহ মোট 35 জনের একটি বহর চার্টার্ড বিমানে দুপুরে এসে পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী 13 ও 17 নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। করোনার কারণে 7 মাসেরও বেশি সময় ধরে বন্ধ দেশের ফুটবল। নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে জেমিডের শিষ্যরা। এ ম্যাচ ঘিরে এরই মধ্যে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ। তবে নেপাল শিবিরে দেখা দিয়েছে দুশ্চিন্তা। বাংলাদেশে আসার আগে করোনা সংক্রমণে ছিটকে গেছেন 6 ফুটবলার। ইনজুরিতে পড়েছেন দলের তারকা ফুটবলার রোহিত চাঁদ। দেশের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা বিকাশের লক্ষ্যে সুপার ডুপার রাইজিং স্টার নেক্সট ক্রিকেট লিডার নামে এক উদ্যোগ গ্রহণ করেছে ডেকো ফুড লিমিটেডের জনপ্রিয় বিস্কুট সুপার ডুপার। এই উদ্যোগের অংশ হিসেবে অভিজ্ঞ নির্বাচক প্যানেলের মাধ্যমে বরিশালের সীমান্ত খন্দকার ও রংপুরের জাহিদ ইসলামকে প্রাথমিক পর্যায়ে নির্বাচন করা হয়েছে। উদীয়মান এই ক্রিকেটারের সঙ্গে সুপার ডুপার বিস্কিটের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির অংশ হিসেবে তারা আগামী 1 বছর এককালীন বৃত্তি, মাসিক ভাতা, ক্রিকেট খেলার সরঞ্জাম সহ অন্যান্য সুযোগ সুবিধা পাবে। ডেকো ফুডসের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক কাজী শাফায়েত হোসেন।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। আর এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।